আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আকস্মিক মারা যাওয়া অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। বাদ এশা রাজধানীর ধানমন্ডির বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এর আগে দুপুরে অসুস্থ বোধ করলে হাসান আরিফকে হাসপাতালে নেওয়া হয়। বিকেল 3:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। হঠাৎই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ। নিজ বাসায় সরকারের এই উপদেষ্টা অসুস্থ বোধ করলে তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপদেষ্টার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান তার সহকর্মী ও স্বজনরা। সমবেদনা জানান শোক সন্তপ্ত পরিবারের প্রতি। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্ট তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। মিশরে অনুষ্ঠিত D8 সম্মেলনে যোগদান শেষে বিমানবন্দরে নেমেই হাসান আরিফের মৃত্যুর খবর শোনেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি ছুটে যান হাসপাতালে। উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক নেতারা। স্বনামধন্য আইনজীবী ছিলেন না, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরের যে পথ যে কাজ শুরু হয়েছে, এই সময় তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ উনি। এদিকে ধানমন্ডির বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয় সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফের প্রথম নামাজের জানাজা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। জানাজা শেষে তার দাফন সম্পর্কে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা মহোদয় এই জানাজায় উপস্থিত ছিলেন। আমাদের আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন। এটার পরে আবার লাশটা রেখে দেওয়া হবে। পরশুদিন সকালে ওনার মেয়ে আসবেন। আসার পরে তারপরে শেষ যেগুলো কাজ আছে অনুষ্ঠানাদি, সেগুলো করে দাফন করা হবে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে। চলতি বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে ডক্টর ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ওই দিনই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন হাসান আরিফ। প্রথমে তাকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। পরে তাকে দায়িত্ব দেয়া হয় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের। এর আগে উপদেষ্টা হাসান আরিফ 2001 থেকে 2005 পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2008 থেকে 2009 পর্যন্ত ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী বিশিষ্ট আইনজ্ঞ হাসান আরিফ 1941 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।
মিশরের কায়রোতে বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি স্বপ্ন পূরণ এবং জীবনে সফল হতে চ্যালেঞ্জ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন উল্লেখ করে প্রধান বলেন, সেই চ্যালেঞ্জ গ্রহণ করায় বাংলাদেশের জনগণ সুফল ভোগ করছে। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, সমাজ পরিবর্তনের লক্ষ্য অর্জনে এর বিকল্প নেই। এছাড়া নিজের 3-0 থিওরি সম্পর্কে নোবেল বিজয়ী বলেন, বিশ্বকে এগিয়ে নিতে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি। Best thing any education institution give to the students is to make him or make her capable of dreaming. Once you dream, it will happen. So I talk about zero unemployment. I said all human beings are born as entrepreneurs. Job is the legacy of slavery. We don't want slavery. We don't want to be slaves. But the education system forces us to do that because they say you need a degree, you need a piece of paper. Because if you produce a piece of paper, you get a job. I said, I want to create an education system where we don't need a piece of paper. We don't need a degree to show it to somebody. I use the knowledge to change the life of the other people, change the life of any people. That's what entrepreneurship is all about. নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় রোববার রিমান্ড শুনানির তারিখ ধার্য করে প্রাইভেট কার চালকসহ 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। প্রাইভেট কারের চালকসহ 3 যাত্রী ডোপ টেস্ট করার পর তারা মাদকাসক্ত ছিল বলে জানা গেছে। সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিনের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, পূর্বাচলে বৃহস্পতিবার দিবাগত রাতে বুয়েটের 3 শিক্ষার্থীর মোটরসাইকেল চেকপোস্টে তল্লাশির সময় বেপরোয়া প্রাইভেট কার চালিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বুয়েট কম্পিউটার সায়েন্স বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহত হন। অপর 2 জন সহ 2 পুলিশ সদস্য আহত হন। এই গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে এই মোটরসাইকেলটিকে সজোরে আঘাত করার ফলে ঘটনাস্থলেই বুয়েটের একজন মেধাবী ছাত্র, ওর নাম হচ্ছে মুহতাসিম মাসুদ, সিইসি ডিপার্টমেন্টের 21 ব্যাচের, ও ঘটনাস্থলেই মারা যায় এবং সাথে আরও 2 জন ছিল। রাজধানীর 300 ফিটে গাড়ি চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নিহত মুহতাসিম মাসুদ সিএসি 2021 ব্যাচের শিক্ষার্থী। দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে পলাশী মোড় এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবিলম্বে অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। শিক্ষার্থীরা জানান, ভোরের দিকে চেকপোস্টে ছাত্রদের পরিচয় যাচাইয়ের সময় একটি প্রাইভেট কার চাপা দেয়। মদ্যপ অবস্থায় মুবিন আল মামুন নামে এক যুবক গাড়ি চাপা দেয়। সে সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে হয় প্রভাব খাটানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। যে কোনো মূল্যে এই ঘটনার অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী পক্ষকে বহন করতে হবে। আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে আমরা আহ্বান জানাচ্ছি। সড়কে যেন আর কারো প্রাণ না ঝরে, নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে নিশ্চিত করতে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক ঐক্যকে স্বাগত জানালেও কোনো দল যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পায় সেদিকে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বিএনপি পরিবার আয়োজিত জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ। বিএনপির সাথে ছল চাতুরি করে কোনো লাভ হবে না। জাতীয় নাগরিক কমিটি এই নামে একটি রাজনৈতিক দল করা হচ্ছে, ঠিক ভালো কথা। গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল সেটা করতে পারে, কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে। জুলাই অভ্যুত্থান নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা
নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয় ১৭তম বাংলাদেশের আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়। শতাধিক দেশের ২৭৬টি চলচ্চিত্র নিয়ে আয়োজিত হচ্ছে উৎসবটি। আয়োজক শর্ট ফিল্ম ফোরাম। উপদেষ্টা বলেন, চলচ্চিত্র জগৎকে অবহেলার চোখে দেখা হয়। জানান, সরকারের পক্ষ থেকে সংস্কৃতি জগতের সংস্কারের যেসব সুযোগ রয়েছে সে বিষয়ে কাজ করা হচ্ছে। এবারের উৎসবটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ এবং শিল্পী SM সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি উৎসর্গ করা হয়েছে। অভ্যুত্থান এবং বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার আসলে চলছে। যে জুলাই অভ্যুত্থানের আমাদের যেই গণমানুষের অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে এবং আমাদের একটা হিস্ট্রি এবং ন্যারেটিভ তৈরি হয়ে থাকবে। আমরা এটা প্রত্যাশা করি। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে তাদের কোনো অস্থিরতা নেই, তবে যথাসময়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দুপুরে কেরানীগঞ্জে দলের ঢাকা জেলার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারকে জনগণ বসিয়েছে, তারা শহীদদের রক্তের মর্যাদা দিবে বলেও আশা করেন তিনি। বলেন, যা কিছু ন্যায়সঙ্গত তার সাথে জামায়াত ইসলামী নেতাকর্মীরা আছেন। জামায়াতের কর্মীরা চাঁদাবাজি, লুটপাট, জায়গা জমি দখলের সাথে জড়িত না। এসবের দলের নেতাকর্মীরা সরকারকে সহযোগিতা করতে চায়। যথাসময়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন দেবার দাবি জানান জামায়াতের আমির। শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, আমরা মোবারকবাদ জানাই। আমি আজকেই দাবি করছি না, কিন্তু ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মহিল ফখরের সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না। এবার ১ জানুয়ারিতে হচ্ছে না বই উৎসব, তবে জানুয়ারি মাসের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। বোর্ড চেয়ারম্যান জানান, পরিবর্তিত পরিস্থিতিতে অল্প সময়ে পাঠ্যপুস্তকে ব্যাপক পরিবর্তন এবং পরিমার্জনের ফলে বই ছাপাতে দেরি হচ্ছে। শফি মাহমুদ সাগরের আরও একটি রিপোর্ট। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরোদমে বই ছাপানো আর বাধাইয়ের কাজে ব্যস্ত শ্রমিকরা। যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দিতেই এই কর্মযজ্ঞ। তবে ছাপার কাজ দেরিতে শুরু হওয়ায় বছরের প্রথম দিনে সকল শ্রেণীর শিক্ষার্থীরা সব বই হাতে পাচ্ছে না। আবার মানসম্মত কাগজের পর্যাপ্ত সরবরাহ না থাকায় পূর্ণ গতিতেও সম্ভব হচ্ছে না বই ছাপানো। গত বছরের প্রেক্ষাপট আর বর্তমান বছরের প্রেক্ষাপট অনেক পার্থক্য, এবং অতীতের চাইতে যে একটা সময় আমরা পাইতাম 70 দিন একটা টেন্ডারের পরে, এখন সেটা তারা 40 দিনে নিয়ে আসছে। কাগজের ক্ষেত্রে আমরা এখনও প্রবলেমে আছি, কারণ NCTB যে আমাদেরকে এবার কাগজটা দিয়েছে 85 কিংবা হচ্ছে 82 মাধ্যমিকে, এই কাগজটা হচ্ছে আমাদের বিভিন্ন মিলগুলো বাংলাদেশে যারা আছে অধিকাংশ মিলগুলো এই ওনাদের যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারতেছে না। গণ অভ্যুত্থানের ফলে নতুন শিক্ষাক্রম বাতিল, বিষয়বস্তু সংশোধন সহ পরিমার্জিত বই ছাপাখানায় যেতে প্রায় 5 মাস দেরি হয়েছে উল্লেখ করে নানা প্রতিবন্ধকতার কথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। বলেন, পাঠ্যপুস্তকের মান বৃদ্ধি সহ যুক্ত করা হয়েছে জুলাই বিপ্লবের অধ্যায়। প্রিন্টারদেরও অভিজ্ঞতার অভাব আছে, তাদের মেশিন ম্যান, তাদের প্রোগ্রামার, এদের আসলে দক্ষতার অভাব আছে, এটা আমরা দেখতে পেয়েছি। ছাপাটা ভালো হচ্ছে না, এইটা একটা সমস্যা। 8টা কন্টেন্ট দিয়েছি বাংলা এবং ইংরেজিতে এই জুলাই বিপ্লবের উপরে ভিত্তি করে। পাঠ্য বই কখনো দলীয় প্রচারের মাধ্যম হতে পারে না, দুনিয়ার কোথাও নাই, সেগুলোকে আমরা অপসারণ করেছি। বিদ্যমান বাস্তবতায় নতুন বছরের শুরুর দিন সম্ভব না হলেও প্রথম মাসেই সবাই বই পাবে জানিয়ে NCTB চেয়ারম্যান বলেন, ধাপে ধাপে মাধ্যমিক পর্যায় পর্যন্ত বই বিতরণ করা হবে জানুয়ারির মধ্যেই। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলোকে আমরা 1 তারিখের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো আমরা জানুয়ারির 1 তারিখে যেন আমরা চাচ্ছি যে প্রথম 3টি বই তাদের হাতে, সব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়ার জন্য। সেই সাথে জানুয়ারির 20 তারিখের মধ্যে অন্যান্য বিষয়ের বইগুলো অন্যান্য শ্রেণীর পৌঁছানোর জন্য আমরা ব্যবস্থা নেব। নিম্নমানের কাগজ ব্যবহারের জন্য প্রায় 80,000 বই ও টেন্ডার বাতিল করেছে NCTB।
এমন সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারিতেই উদ্বোধন হতে যাচ্ছে যমুনা রেলওয়ে সেতু। একথা জানিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেছেন, সেতুটি চালু হলে পুনর্গতিতে একই সাথে সেতুটি অতিক্রম করবে দুটি ট্রেন। জানান, 1998 সালে উদ্বোধন করা যমুনা বহুমুখী সেতুতে একটি সিঙ্গেল রেল সেতু ছিল, যেটি অতিক্রম করতে সময় লাগত প্রায় 20 মিনিট। ফলে এখানে একটি পৃথক রেল সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের, যেটি এই সেতুটি চালুর মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে। বিকেলে রেল সেতু ও সেতুর উভয় প্রান্তে দুটি স্টেশনে নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। গত মৌসুমের প্রায় 54 কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আজ দেশের বৃহত্তম চিনিকল জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এই উপলক্ষে বিকেলে চিনিকলের ফ্যাক্টরির সামনের চত্বরে ক্যান ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে চলতি মৌসুমের আখ মাড়াই ও চিনি উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্য ও শিল্প কর্পোরেশনের সচিব আনোয়ার কবির ও প্রধান সিপিই গিয়াসউদ্দিন। জয়পুরহাট সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জানানো হয়, চলতি মৌসুমে জয়পুরহাট সুগার মিলসে 3025 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে 2 কিশোর নিহতের ঘটনায় খুনিদের বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর সড়কের মল্লিকপুর বাজারে নিহতদের স্বজন ও খোলসিবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি এক পর্যায়ে বিক্ষোভে রূপ নেয়। বক্তব্য রাখেন নিহত মাসুদ রানার বাবা এজাবুল হক, নিহত রায়হানের বাবা আব্দুর রহিম। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসি দাবি করেন। 17 বছর পর কুমিল্লার বুড়িচং উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইছাপুরায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জাতির প্রত্যাশা খুব শীঘ্রই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন। এতে যে গণতন্ত্রকে শেখ হাসিনা হত্যা করেছিল, সেই গণতন্ত্র দেশবাসী ফিরে পাবে বলেন তিনি। পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে ও সচেতনতা বৃদ্ধিতে রাজধানীর বাজারে কার্যক্রম পরিচালিত হয়েছে। সকালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেটে এই কার্যক্রম চালানো হয়। দোকানদারদের পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের অনুরোধ জানানো হয়। বলা হয়, সবাই মিলে সচেতন হলেই পলিথিন বন্ধ করা সম্ভব। 1 নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধের পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জব্দ ও জরিমানা করেও কোনো সুফল হয়নি। তাই দোকানীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। রাজধানীতে শুরু হয়েছে বেকম্যানস বিস্কিট ফেস্টিভ্যাল। 8মবারের মতো এবারের আয়োজনে থাকছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বড়দের জন্য নানা ধরনের বিনোদন ব্যবস্থা। ঢাকা ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আকিজ বেকার্স এর প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যানস এই অনুষ্ঠানের আয়োজন করে। সবার জন্য উন্মুক্ত আয়োজনটি চলবে 21 ডিসেম্বর সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার বলেন, পরিবারের সাথে বিনোদনমূলক সময় কাটানোর জন্যই আকিজ বেকার্সের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ডস বেকম্যানসের এই প্রচেষ্টা। বেকম্যানস সবসময় পরিবারের সাথে ভালো থাকার ও ভালো রাখার এমন সব অসাধারণ মুহূর্ত তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভরা মৌসুমেও অস্থির রাজধানীর চালের বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। ব্রয়লার মুরগিও কেজিতে বেড়েছে 20 টাকার মতো। তবে কমেছে আলু ও পেঁয়াজের দাম। বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়লেও স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। মেজবা হাসানের রিপোর্ট। 1.5 মাস পর আবারও বাড়তি চালের দাম।
প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেট সহ কয়েক ধরনের চালের দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে 28 চাল। ভরা মৌসুমে এমন দামের কারণ জানেন না বিক্রেতারাও। দায় চাপাচ্ছেন মিল মালিক ও কর্পোরেট সিন্ডিকেটের উপর। সব চাউলে কেজিতে 5 টাকা 6 টাকা বেশি। 5 মাসের মধ্যে আপনার 80 টাকা ছাড়াই দেব। তো ওই সময় যদিও কমবে কয় টাকা, 2 টাকা 3 টাকা কমলো। কমার পরে তো আপনার এই জায়গায় আসতে পারবো না। এর আগে যেটা নিলাম সেটাতে আজকে যেটা ছিল তার 50 টাকা কমে নিয়েছি, অর্থাৎ 1850 নিয়েছি, আজকে চাইলো 1900। গেল সপ্তাহের চেয়ে কমেছে পেঁয়াজ ও আলুর দাম। দেশীয় আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে একই দামে, কমেছে নতুন আলুর দামও। পেঁয়াজ গত সপ্তাহে দেশি আসলে 140 টাকায়, আর নতুনটা আসছে 70 টাকা আজকে বেচতেছি। পেঁয়াজের দাম আগের থেকে অনেক কমছে, নতুন পেঁয়াজ আসছে। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে 8 টাকা বাড়ানোর পর বাজারে সরবরাহ বেড়েছে, কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন বিক্রেতারা। 20 টাকা 8 টাকা করে বাড়াইছে। ওটার ভিতরে আছে এখন 5 লিটার 850, 2 লিটার 350, 1 লিটার 175। কিনে পচর চাল 900 টাকা চেয়েছে দাম, ওরাও রাখছে 840 টাকা রাখছে, আর হবে না, তেলে পাচ্ছে না ওরা। ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। 3 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। তবে দাম কমে ডিমের ডজন বিক্রি হচ্ছে 135 টাকায়। ব্রয়লার 200 আর সোনালিটা হচ্ছে 320। কাঁচামাল তো ভাইয়া বাজার একটু কম বেশ হলে দাম একটু বাড়ে। আর আজকে 2-3 দিন কাপ্তান বাজার বন্ধ, তো কাপ্তান বাজারে যে গাড়িগুলা ঢুকতো গাড়িগুলা কম ঢুকতেছে, কারণ কোনো খামারি মাল ঢুকাইতেছে না। শীতের ভরা মৌসুমে বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পর্যন্ত, ফুলকপির পিস 40 টাকা। মোটামুটি যা আছে নিয়ন্ত্রণ আছে, মোটামুটি খারাপ নয়, ভালোই আছে। আমাকে অবস্থার কথা কই লাভ আছে? লাভ নেই। এখন পেঁয়াজ থাকার কথা 40 টাকা 50 টাকা কাঁচা পেঁয়াজ, তাই না? দাম বেশি, সব কিছুর দামই বেশি। শীতে সবজি শীত তুলনায় ততটা কম না, সবজি যতটা আর কম থাকা কথা অতটা না। সবজির বাজারে স্বস্তি ফেরা না ফেরা আর দাম কমা নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।